হ্যালো স্টুডেন্টস, এসি চিরুকিয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে নিয়ে এলাম একাদশ শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় এর 1 নম্বর অর্থাৎ SAQ এর প্রশ্ন উত্তর, SQ টাইপ কোশ্চেনের প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, কৌটিল্যের আসল নাম কি? উত্তর বিষ্ণুগুপ্ত। কৌটিল্যের আসল নাম কি? বিষ্ণুগুপ্ত। দ্বিতীয় প্রশ্ন, অর্থশাস্ত্র লেখক হলেন, তো অর্থশাস্ত্র লেখককে? অর্থশাস্ত্র লেখক কৌটিল্য। পরের প্রশ্ন, কৌটিল্য স্বামী বলতে বুঝিয়েছেন, অর্থাৎ কৌটিল্য স্বামী বলতে বুঝিয়েছেন রাষ্ট্রের প্রধানকে। 4 নম্বর প্রশ্ন, কৌটিল্যের ধারণায় রাজার কর্তব্য হলো ড্যাশ, তো রাজার কর্তব্য কি? কৌটিল্যের ধারণায় রাজার কর্তব্য হচ্ছে প্রজা কল্যাণ ও প্রজার স্বার্থ রক্ষা করা। সবাই ভিডিওটিকে লাইক করে দেবে এবং যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর নিজের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্নে যাব। 5 নম্বর প্রশ্ন, মনসব শব্দের অর্থ কি? তো মনসব শব্দের অর্থ হচ্ছে পদমর্যাদা। 6 নম্বর প্রশ্ন, সুলতানি যুগের ঐতিহাসিক হলেন, তো সুলতানি যুগের ঐতিহাসিক আমির খসরু। সুলতানি যুগের ঐতিহাসিক আমির খসরু। 7 নম্বর প্রশ্ন, তারিখ-ই-ফিরোজশাহী গ্রন্থের লেখক, তো তারিখ-ই-ফিরোজশাহী গ্রন্থের লেখক হলেন জিয়াউদ্দিন বারনী। তারিখ-ই-ফিরোজশাহী গ্রন্থের লেখককে জিয়াউদ্দিন বারনী। 8 নম্বর প্রশ্ন, ফতোয়া-ই-জাহানদারির লেখক ছিলেন, তো ফতোয়া-ই-জাহানদারির লেখক হলেন জিয়াউদ্দিন বারনী। 9 নম্বর প্রশ্ন, তারিক অল রসুল ওয়াল মুলক তারিক অল রসুল ওয়াল মুলক গ্রন্থের লেখক মোহাম্মদ বিন জারির আল তাবারি। মোহাম্মদ বিন জারির আল তাবারি। 10 নম্বর প্রশ্ন, সপ্তম হেনরি কে ছিলেন? তো সপ্তম হেনরি ছিলেন টিউডর রাজবংশের প্রতিষ্ঠাতা। তো সপ্তম হেনরি ছিলেন টিউডর রাজবংশের প্রতিষ্ঠাতা। 11 নম্বর প্রশ্ন, সিসেরো কে ছিলেন? 11 নম্বর প্রশ্ন, সিসেরো কে ছিলেন? সিসেরো ছিলেন একজন প্রখ্যাত রোমান রাজনীতিবিদ ও আইনজ্ঞ। একজন প্রখ্যাত রোমান রাজনীতিবিদ ও আইনজ্ঞ কে সিসেরো। 12 নম্বর প্রশ্ন, সপ্তাঙ্গ তত্ত্ব কি? তো সপ্তাঙ্গ তত্ত্বটা একটু বড় করে দেওয়া হয়েছে, একটু বুঝবে ভালো করে, যে কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে রাষ্ট্রকে একটি জীবদেহের সঙ্গে তুলনা করেছেন যার 7টি অঙ্গ। তো রাষ্ট্রকে একটা জীবদেহের সঙ্গে তুলনা করেছেন যার 7টা অঙ্গ থাকবে। তো সেই 7টা অঙ্গ কি কি? যে স্বামী, অমাত্য, এখানে স্বামী বলতে রাজা, এর আগেও বলা হয়েছিল, অমাত্য আমলা গোষ্ঠী পুরো মানে দুর্গ শহর, জনপদ মানে রাষ্ট্র, কোষ বলতে অর্থভাণ্ডার, দণ্ড বলতে শাস্তি বিধান এবং মিত্র বলতে বন্ধু রাজা। তো এই হচ্ছে 7টা অঙ্গ। তো এই 7টি অঙ্গকে একসঙ্গে সপ্তাঙ্গ তথ্য বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, অ্যাক্ট অফ সুপ্রিমেসি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো অ্যাক্ট অফ সুপ্রিমেসি প্রতিষ্ঠা করেছিলেন 1534 খ্রিস্টাব্দে টমাস ক্রমওয়েল। 1534 খ্রিস্টাব্দে টমাস ক্রমওয়েল অ্যাক্ট অফ সুপ্রিমেসি প্রতিষ্ঠা করেছিলেন। 14 নম্বর প্রশ্নে যাব। কৌটিল্যের অর্থশাস্ত্রের সাথে তুলনীয় গ্রন্থটি হলো, তো কৌটিল্যের অর্থশাস্ত্রের সঙ্গে তুলনীয় গ্রন্থ হচ্ছে দ্য প্রিন্স। কৌটিল্যের অর্থশাস্ত্রের সঙ্গে তুলনীয় গ্রন্থটি হলো দ্য প্রিন্স। 15 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের সার্বভৌমত্ব তত্ত্বের প্রধান প্রবক্তা হলেন, তো রাষ্ট্রের সার্বভৌমত্ব তত্ত্বের প্রধান প্রবক্তা হলেন জ্যাবোদা। 16 নম্বর প্রশ্ন, সিক্স বুক অফ দ্য কমনওয়েলথ গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হচ্ছে জ্যাবোদা। 17 নম্বর প্রশ্ন, টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট গ্রন্থের রচয়িতা কে? তো টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট গ্রন্থের রচয়িতা জন লক। 18 নম্বর প্রশ্ন, উদারনীতিবাদের জন্মদাতা কাকে বলা হয়? তো উদারনীতিবাদের জন্মদাতা বলা হয় জন লককে। উদারনীতিবাদের জন্মদাতা কাকে বলা হয়? জন লক।
লককে বলা হয়। 19 নম্বর প্রশ্ন, টিউডর স্বৈরতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো টিউডর স্বৈরতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন সপ্তম হেনরি। টিউডর স্বৈরতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন সপ্তম হেনরি। 20 নম্বর প্রশ্ন, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা কে? দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা রুশো। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা রুশো। 21 নম্বর প্রশ্ন, ঝড়ের পাখি কাকে বলা হয়? তো ঝড়ের পাখি বলা হয় রুশোকে। ঝড়ের পাখি কাকে বলা হয়? ঝড়ের পাখি বলা হয় রুশোকে। 22 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের স্বার্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কে প্রবর্তন করেন? তো রাষ্ট্রের স্বার্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রবর্তন করেছিলেন মন্তেস্কু। ওকে। 23 নম্বর প্রশ্ন, জেরেমি বেন্থাম কে ছিলেন? তো জেরেমি বেন্থাম কে ছিলেন? জেরেমি বেন্থাম ছিলেন একজন ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক। ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক। কত্রপ ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল? তো কত্রপ ব্যবস্থা প্রচলিত ছিল পারস্য সাম্রাজ্যে। 24 নম্বর প্রশ্ন গেল যে কত্রপ ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল? উত্তর পারস্য সাম্রাজ্যে। 25 নম্বর প্রশ্ন, ম্যান্ডারিন ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল? তো ম্যান্ডারিন ব্যবস্থা প্রচলিত ছিল চীনে। ম্যান্ডারিন ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল? তো ম্যান্ডারিন ব্যবস্থা প্রচলিত ছিল চীনে। পরের প্রশ্ন, ম্যান্ডারিন কাদের বলা হতো? তো ম্যান্ডারিন বলা হতো চীনের উচ্চ পদস্থ কর্মচারীদের। 27 নম্বর প্রশ্ন, ইংরেজি ম্যান্ডারিন শব্দটি কোথা থেকে এসেছে? তো ইংরেজি ম্যান্ডারিন শব্দটি এসেছে পর্তুগিজ শব্দ থেকে। 28 নম্বর প্রশ্ন, দিল্লির কোন সুলতান সর্বপ্রথম বাগদাদের খলিফার স্বীকৃতি পান? তো দিল্লির কোন সুলতান সর্বপ্রথম বাগদাদের খলিফার স্বীকৃতি পান? তিনি হচ্ছেন ইলতুৎমিশ। 29 নম্বর প্রশ্ন, কোন সুলতানের আমল থেকে ভারতে ইকতা প্রথা বংশানুক্রমিক হয়? তো কোন সুলতানের আমল থেকে ভারতে ইকতা প্রথা বংশানুক্রমিক হয়? সে হচ্ছে ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলকের আমল থেকে ইকতা প্রথা বংশানুক্রমিক হয়। 30 নম্বর প্রশ্ন, মোগল যুগে মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? তো মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন আকবর। 31 নম্বর প্রশ্ন, ইকতা প্রথার প্রবর্তন কে করেন? তো ইকতা প্রথার প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ। ইকতা প্রথার প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ। 32 নম্বর প্রশ্ন, ম্যান্ডারিন বলতে কি বোঝায়? তো ম্যান্ডারিন বলতে কি বোঝায় এটা একটু ভালো করে বুঝবে। চীনে মূলত আমলা বা উচ্চপদস্থ কর্মচারী চীন সম্রাটকে এড়িয়ে জনপদকে বিশেষ গুরুত্ব দিত। তাই আমলাতন্ত্রের পরিবর্তে চীনের সম্রাট প্রশাসনিক কাজে যে কর্মচারী নিয়োগ করেছিলেন তাদের ম্যান্ডারিন বলা হতো। পরের প্রশ্ন, ইকতা কি? তো ইকতা কথার অর্থ অ্যাকচুয়ালি অংশ বা ভাগ। ইকতা কথার অর্থ অংশ বা ভাগ। তো ভারতবর্ষে সুলতানি যুগে সাময়িক দায়িত্ব পালনের পরিবর্তে জমিদার প্রথা প্রচলিত ছিল আর তা ইকতা নামে পরিচিত। তো ইকতার প্রাপকদের বলা হতো ইকতাদার। তো এই হচ্ছে ইকতা সম্পর্কে তত্ত্ব। 34 নম্বর প্রশ্ন, চীনে কেন ম্যান্ডারিন ব্যবস্থা প্রচলন ঘটে? তো চীনে কেন ম্যান্ডারিন ব্যবস্থার প্রচলন ঘটেছিল? তো চীনে মূলত আমলা ও উচ্চপদস্থ সরকারি যে কর্মচারীরা ছিল চীন সম্রাটকে এড়িয়ে জনপদকে বিশেষ গুরুত্ব দিত। তো তাই আমলাতন্ত্রের পরিবর্তে চীনের সম্রাট প্রশাসনিক কাজে যে কর্মচারী নিয়োগ করেছিলেন তাদের নাম ম্যান্ডারিন করেছিলেন। তো আগের প্রশ্নটা এই প্রশ্নটা অনেকটা একই, উত্তরও সেম। পরের প্রশ্ন 35 নম্বর প্রশ্ন, টমাস ক্রমওয়েল কে ছিলেন? তো টমাস ক্রমওয়েল ছিলেন ইংল্যান্ডের টিউডর রাজবংশের আমলে উল্লেখযোগ্য একজন মন্ত্রী। ইংল্যান্ডের টিউডর রাজবংশের আমলে উল্লেখযোগ্য একজন মন্ত্রী ছিলেন টমাস ক্রমওয়েল। তিনি চার্চের ক্ষমতা ধ্বংস করে রাজার ক্ষমতা বৃদ্ধি করার কথা বলেছিলেন। 36 নম্বর প্রশ্ন, ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কি বোঝো? তো ধর্মাশ্রয়ী রাষ্ট্র বা পুরোহিততান্ত্রিক রাষ্ট্রকে ইংরেজিতে বলা হয় থিওক্রেটিক স্টেট। ওকে, ধর্মাশ্রয়ী বা পুরোহিততান্ত্রিক রাষ্ট্রকে ইংরেজিতে বলা হয় থিওক্রেটিক স্টেট বা দেবতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। তো এরূপ রাষ্ট্র ব্যবস্থায় ধর্ম ও রাজনীতির মধ্যে গভীর সম্পর্ক থাকে। তো এরূপ রাষ্ট্র ব্যবস্থাকে ধর্মযাজক বা পুরোহিতদের দ্বারা নিয়ন্ত্রিত করা হয়। 37 নম্বর প্রশ্ন, সিসেরো কে ছিলেন? তো সিসেরো ছিলেন একজন রোমান রাষ্ট্রচিন্তাবিদ তথা বিশারদ।
তিনি প্রচলিত রোমান বিচার ব্যবস্থায় যাবতীয় রীতিনীতিকে সংশোধনের উদ্যোগ নিয়েছিলেন। তো সিসেরো কে ছিলেন? একজন রোমান রাষ্ট্রচিন্তাবিদ। টিউডর বিপ্লব কি? তো টিউডর বিপ্লবটা সম্পর্কে একটু বোঝো। যে মন্ত্রী টমাস ক্রমওয়েলের নেতৃত্বে অষ্টম হেনরির আমলে চার্চের ক্ষমতা ধ্বংস করে রাজার ক্ষমতা প্রতিষ্ঠা করা হয়। তো ইংল্যান্ডে জাতীয় চার্চ গঠন করা হয় এবং জাতীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। তো এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনকে টিউডর বিপ্লব বলে। এই ছিল একাদশ শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায়ের এসকিউ টাইপের ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর। ভালো করে খাতায় তুলে নিয়ে পড়তে থাকবে। আর ভিডিওটিকে পছন্দ হলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।